মাইক কি দিলাম বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত এখানে উপজেলা থেকে আগত জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা, বিএনপি নেতা শকু, রেদওয়ান, বসিরহাট পরিষদের চেয়ারম্যান মনীষ সাহেব, আমার ভাই ছাত্রদল নেতা ওয়াহেদ সহ তুলনাতারে আগত জাতীয় ঐক্য ফ্রন্টের রাজনীতি এবং ছাত্র সংগঠন বা যুব সংগঠনের সমাজ নেতৃবৃন্দ, উপস্থিত সভ্য মুরব্বিয়ানগণ, মুসল্লিগণ, ব্যবসায়ী বন্ধুগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক সহ আজকের এই নির্বাচনী সভাকে কেন্দ্র করে দলমত নির্বিশেষে এখানে যারাই উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানিয়ে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমার আগে নেতৃবৃন্দ আপনাদের বক্তব্য রেখেছেন। কালকে রাত 2টায় এসেছি ভাটরায়, রাত থেকে ভাটরা সকাল থেকে নির্বাচনী প্রচারের জন্য আমাদের বিভিন্ন জায়গায় সিংহলা থেকে শুরু করে সেই মাটি অঞ্চল পর্যন্ত যেতে হয়েছে, মধ্যে আরো 2-1 জায়গায়, কিন্তু এর মধ্যেও ইসলামপুর একটি ইসলামনগর একটি জায়গা আমি এর আগে গিয়েছি 10 বছর আগে। সেই ইসলামনগরে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতা হেতু যাওয়া সম্ভব হয় নাই। শীতের রাত, শীতের দিন, সময়ের দিনের বেলা একটু কম থাকে, সেই জন্য ইসলামনগরের ভাই বন্ধুদেরকে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি, বা যারা উদ্যোক্তা ছিলেন তাদের উচিত ছিল সেইভাবেই সভাগুলো অর্গানাইজ করা। যাই হোক, তবুও মোটামুটি সব জায়গায় নির্বাচনের কারণে মূলত 10 বছর পরে এসে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি। স্বাভাবিক কারণেই অনেকের মনে কষ্ট লাগতে পারে, বিশেষ করে ছাত্র যুবক যারা আছে তারা হয়তো জানে না, কিন্তু আপনারা জানেন আমি রাজনীতিতে কতদিন যাবৎ জড়িত ছিলাম। 50 বছর হয়ে আমার রাজনীতি জীবন চলছে। যাই হোক, 10 বছর আগে এসে যাদেরকে পেয়েছিলাম তাদের অনেকেই বাটলার এখন আমাদের মধ্যে নেই। যেমন সমাজসেবক আব্দুল শহীদ চৌধুরী সাহেব, আকমল আলী সিদ্দিকী সাহেব, হাজি সাজ্জাদ মেম্বার সাহেব, মাসুদ মোস্তার সাহেব, সমর আলী সাহেব, মোহাম্মদ আলী সাহেব সহ অনেক সমাজসেবক রাজনৈতিক বিভিন্ন দল মতের পথে যারা ছিলেন 10 বছর আগে, কিন্তু তাদের সাথে এখানেই বক্তব্য রাখার সুযোগ হয়েছিল বা দেখা সাক্ষাৎ হয়েছিল। আজকে তাই 10 বছর পরে এসে নির্বাচনী সভায় বক্তব্য রাখছি। 10 বছর আমার জীবনের অনেকগুলো সুন্দর এবং সবল আমার জীবন কেড়ে নেওয়া হবে। 10 বছর আগে 2008 সালে বাংলাদেশের আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে হওয়ার সময় এই এলাকা থেকে মৌলবাজার 2 আসন থেকে আমি যে দল করি বা করতাম বা এখনো যে দলের অর্থাৎ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, সেই দল পক্ষ থেকে আমাকে এককভাবে প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু আজকে যে দুঃশাসন চলছে, আজকে যে লুটপাট চলছে, আজকে বেগম জিয়া যার কারণে কারাগারে, আজকে তিনি ব্যক্তি শাসন কায়েমের চেষ্টা করছেন, আজকে জনগণের শাসনকে ধ্বংস করে গোষ্ঠী শাসনের ব্যবস্থা করছেন, তাদের ষড়যন্ত্রের কারণে আমার নমিনেশন সেদিন আমাকে প্রার্থী হতে দেওয়া হয় না। অনেকে ভেবেছিলেন আমি বোধহয়
যে বর্ষাকালে মাঠ যখন আসে তখন বাকি অঞ্চল এটাকে বলে ফুরিয়া, আর আমরা এই সমস্ত অঞ্চলে বলে হুদা অথবা দলীয় হয়। দলীয়পাতানো হয়েছিল রাজনৈতিক দলীয়পাতা ইসলাম আমরা বর্তমান সরকার প্রধানে বা যারা ষড়যন্ত্র করছিল তারা মনে করছিল যে ওই রাজনৈতিক দলীয়গুলো হয় সুলতান মসুদ ঢুকলে আর তো হইতে পারতো না, কারণ মহারাষ্ট্র ঢুকলে আর হইতে পারে মানে নমিনেশন না দিলেই তো হয়। আমি অন্য এই মুখী আমরা সমগ্র নির্বাচন করবো তখন অথবা আমি যাই মুখী তখন মানুষের হওয়া যায় সুলতান মসুদ তোর অন্য দলের বেতন গিয়ে অথবা সমগ্র আয়োজন তাই যদি দল থাকতা তাহলে তো আমি আওয়ামী লীগের সেক্রেটারিও লাগলাম না অথবা মন্ত্রীও লাগলাম না। তাই ফেলে গেলে আমি কিন্তু ওই দরিয়াবা হরগা আমি কিন্তু বর্তমান সরকার দুশ্চিন্তা না করি ওই 10 বছর আপনার সামনে আওয়াজ সুযোগ দিচ্ছে না। এই 10 বছর রাজনৈতিক ভাবে আমি একজন রাজনৈতিক কর্মী। আজ থেকে 50 বছর আগে অর্থাৎ 68 সালে মৌলবাজার স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মধ্য দিয়ে আমি আমার রাজনৈতিক জীবন শুরু হয়। বঙ্গবন্ধু তখন কারাগারে প্রথম জীবনে যে স্লোগানটি শুনেছিলাম ছাত্র অবস্থায়, 8ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায়, জেলের তোলা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, ইচ্ছা আগরতলা ষড়যন্ত্র বললাম মানি না মানবো না, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই শিক্ষা দিয়ে সেই বিশ্বাস নিয়ে রাজনীতিকে ইমানের অংশ হিসেবে মনে করে জনসেবাকে মানব প্রেমে বা চিন্তা ভাবনা বা জীবনের মূল লক্ষ্য বা অংশ মনে করে আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছিলাম। পর্যায়ক্রমিক ভাবে এই সিলেট বলেন, ঢাকা বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন কোন জেলা নাই বাংলাদেশে যে জেলা বা এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে আমি 5 থেকে 7 বার যাইলে যাব পূজা দিতে। আপনাদের দোয়াকে আশীর্বাদে বাংলাদেশের জাতীয়ভাবে আমার নাম বলে অনেকেই চিনে জানেন। কি কারণে? কারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এবং সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আমার ভাই রেজওয়ান যে কথাটি বলেছে, আমরা কিন্তু সংগ্রাম লড়াই করে আন্দোলন করে আমরা এই পর্যায়ে এসেছি। যাই হোক, যে কথাটি বলেছিলাম সেই 10 বছর থেকে আজকে 2018 সাল আমি যদি 10কে 12 দিয়ে পূরণ করি 120 মাস আমি আপনাদের সেবা থেকে আমাকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমি যদি সেই 120 মাসকে 30 দিয়ে পূরণ করি আর প্রতিদিনের হিসাব করি 3600 দিন আমাকে আপনাদের কাছ থেকে বা বাংলাদেশের মানুষের কাছ থেকে বা মানুষের সেবা থেকে বঞ্চিত করেছিল আজকের এই ক্ষমতাসীন গোষ্ঠী। আমি যদি 1 ঘন্টা করে হিসাব করি যে আমি 1 ঘন্টা যদি উপকার করতাম 24 ঘন্টার মধ্যে, তাহলে 86,400 জন মানুষের আমি সেবা করতে পারতাম। আমি যদি ঘন্টায় বা দিনে 2 দিনেও করতাম তাহলে 1,72,800 মানুষের সাহিত্য করতে পারতাম ভাষা উড়া বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে। কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হয় নাই। তারা আমাকে ধ্বংস করতে চেয়েছিল। তারা ভেবেছিল যে আমি রাজনৈতিক উচ্চাস থেকে অথবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে বা তাদের মতো বিশ্বাসঘাতকতা করে আমি হয়তো বিভিন্ন ভাবে অনেকে যেমন সকালে একদল, দুপুরে একদল, রাতে একদল, এমনি করে হয়তো আমি রাজনৈতিক দিকবাড়িতে নিজেকে জড়িয়ে পড়বো। কিন্তু আপনাদের দলকে, আপনাদের আশীর্বাদ, আপনাদের আশ্বাসে আমি সেই দিকবাজির সুলতান মসুদ না হয়ে আমি আমার অবস্থান থেকে সাজাকে সাজা, কালোকে কালো বলার সুযোগ পেয়ে এবং আজকের বাংলাদেশ থেকে যে দুঃশাসন চলছে, আজকের বাংলাদেশ থেকে মানুষের আইনের শাসন বলতে কিছু নাই, সেই লক্ষ্যে আমি আমার অবস্থান থেকে জাতীয় ভূমিকা রাখার সুযোগ পেয়েছি বলে
ডক্টর কামাল হোসেন সাহেবের নেতৃত্বে যে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে উঠেছে, সেই জাতীয় ঐক্যফ্রন্টের একজন শীর্ষ কর্মী হিসাবে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে ছড়া মার্কা নিয়ে নির্বাচনী প্রার্থী হিসাবে এখানে উপস্থিত হয়েছে। বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আজ কারাগারে বয়স্কর ৭৫। তাকে আপনারাই কিন্তু ভোট দিয়ে বানিয়েছিলেন প্রধানমন্ত্রী, ঠিক না? আমরা তো তখন বিএনপি করতাম না, কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসাবে বা মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে সে কি সেই মর্যাদা পাওয়ার যোগ্য রাখে না যে তিনি যেখানে ছিলেন সেই ভাষাকে সাবধান করে অন্তত বেগম খালেদা জিয়াকে ওইখানে রাখা যেত? সেটা না করে কেন বেগম জিয়া প্রথম মহিলা বাংলার প্রধানমন্ত্রী হলো এই ব্যক্তিগত জিত করে, অথবা কেন বেগম খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী হলো সেই ব্যক্তিগত জিত করে, অথবা কেন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হলেন আমার আগে, এই জিত করে আজকে বেগম জিয়াকে যেখানে জেল না একটি খারাপ জায়গায় রেখে আগে পুরান জেলের ভিন্ন জায়গায় রেখে ৭৫ বয়সে আজকে তাকে একাকিত্ব হিসাবে ওইখানে রাখা হয়েছে। এটার জন্য কি জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধের সময় ২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন, জিয়াউর রহমান কালুদার বেতার থেকে সাহসিকতার সাথে সেদিন মেজর জিয়া হিসেবে সেই মেজরের আমরা মনে করি সত্য ইতিহাসকে তুলে ধরতে হবে। আজকের প্রজন্ম জানে না জেনারেল আকারমণি উসমানীকে। এই জেনারেল আকারমণি উসমানী পাকিস্তানের আর্মি থেকে রিটায়ার করে যেদিন আওয়ামী লীগের যুদ্ধ করেছিলেন, এদিন বাংলাদেশের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ কি যে খুশি হয়েছিল, কি যে সাহস পেয়েছিল, এটা আজকের প্রজন্ম এটা জানে না। তারা বুঝেও বুঝবেন, ইউরোপিয়ানরা যারা এখানে বসে আছেন তারা বুঝবেন, তারা জানেন যে বেঙ্গল রেজিমেন্টের কর্নেল উসমানী আওয়ামী লীগের যুদ্ধ করে কালে এবার বাংলাদেশে বা পাকিস্তানে একটা ঘোষণা করে কি কি ঘটেছিল। জেনারেল উসমানী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক ছিলেন। বাড়িটা সিলেটের শাহজালালের ভূমিতে শাহজালালের বংশধর। কই বাংলাদেশের টেলিভিশনে কোনদিন এই সরকার ক্ষমতায় আসার পর জেনারেল উসমানীর জন্মদিন বা মৃত্যুবার্ষিকী কোন ছবি দেখেছে? তাহলে এটা কিসের ইতিহাস? কে ইতিহাসকরণ করছে? কিসের মুক্তিযুদ্ধের চেতনা? একমাত্র বঙ্গবন্ধুর মেয়ের সামনে রেখে যারা শেখ মুজিবের পিঠের চামড়া দিয়ে জমা দিয়েছে, যারা বঙ্গবন্ধুকে এক সময় ইসলাম বলে সমাজতন্ত্র কায়েমের শর্ত রেখেছিল, যারা ট্যাঙ্কের উপরে বসে ৭ই নভেম্বর ঘটিয়ে শেখ মুজিবের হত্যার পর ত্বরান্বিত করেছিল বঙ্গবন্ধু, আজকে তাই শেখ হাসিনা ডাইন করে আমার বলে তাদের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় না যে ২১,০০০ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুরি তাদের ইয়া বাহিনী টাইগার সিদ্দিকী গঠন করে মুক্তিযুদ্ধ করেছিল বিরুদ্ধ একমাত্র দেখা বলি তাকে বলে রাখা যে আসবাবগুলো স্বাধীনতার কথাটা প্রথম আমার কথা ১৮০ আসবার বঙ্গবন্ধুর ইঙ্গিতে তিনি স্বাধীনতার কথা উত্তোলন করেছিলেন। সেই আসম আব্দুলকে বলে সে মুখে দাঁড়ান। আসম আব্দুল যদি সেদিন স্বাধীনতার কথা উত্তোলনের পর বাংলাদেশ স্বাধীন না হতো, আজকে আসম আব্দুলের কি তাকে খুঁজে পাওয়া যেত? তাকে খুঁজে পাওয়া যেত না। তাহলে আজকে জাতীয় ডক্টর কামাল হোসেনকে যে বঙ্গবন্ধুর বৈঠক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে ভূমিকা রেখেছে, শুধু ভূমিকা রাখেন নাই, এই দেশের সংবিধান যিনি প্রণয়ন করেছে, এই সংবিধানের পরিতা আন্তর্জাতিক কি আতিসম্পন্ন ব্যক্তিত্ব হচ্ছে এই ডক্টর কামাল হোসেন। যে জাতীয় অভিনব আজকের বাংলাদেশের রাজনীতি একজন বিশ্বস্ত
করছেন ডক্টর কামাল সেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে উঠেছে এবং তার সহযোগী হিসাবে আমরা কয়েকজনেও বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং বিরোধী ঐক্যজোট মিলে আজকে আমরা এই জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি। ভাই এবং বন্ধুগণ, সেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে আগামী 30শে ডিসেম্বরের নির্বাচন আমাকে এখানে প্রার্থী দেওয়া হয়েছে। আমি তো 96 সাল থেকে 2001 সালে এমপি ছিলাম বাটুরার জনগণ, আপনারা জানেন। সিংহনাথ দিয়েছিলাম 57 বছরের বাড়ি থেকে সিংহনাথ যেতে রাস্তাতে যখন দুটি রাস্তা দিয়ে গেছিলাম বেশিরভাগ থেকে যাওয়ার সময় রাস্তার যে অবস্থা, আমার পেটের ভিতর থেকে বিল্ডিং চাল সব বেরিয়ে আসতেছে। যখন মেন রাস্তা থেকে সিংহনাথ দিয়ে ঢুকি, রাস্তার কি করুণ অবস্থা। আমার পরে কি এখানে এমপি ছিলেন নাকি? ছিলেন, অনেকেই ছিলেন। আমি যা রেখেছিলাম, আমি যা করে দিয়েছিলাম, এই নীতি তো রাস্তা পাকা হয় নাই, সংস্কার তো দূরের কথা। কলেজের যে রাস্তাটি আমি করে দিয়ে দিয়েছিলাম, এই তিনটি রাস্তা তো আর পাকা হয় নাই, বিল্ডিং তো বাড়ায় নাই। যে রাস্তাগুলো আমি করে দিয়ে গেছিলাম, সেই রাস্তার ক্ষেত্রে অনেক কোনো উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে কি? কোনো 10 বছরে লুটপাট হয়েছে, সারা ডলার সৃষ্টি হয়েছে, বিকালে দিয়ে টাকা খেয়েছে। আর এই এলাকার মানুষ থানায় মামলা দিতে গেলে থানায় নাকি টাকা ছাড়া মামলা নেই। এটা বলেন, আমি যখন এমপি ছিলাম এই অবস্থা ছিল? যদি না থাকে ইমানের সাথে পশ্চিম দিকে মুখ করে বসে দেন, তাহলে এই টিম আমার পরবর্তী পরে যারা এমপি ছিল তারা কি কাজ করেছে তাহলে বুঝতে হবে এমপি হলেই কাজ হয় না। বা এটাও যেমন পাওয়ার আছে, আবারও ছোট ভাগেরও পাওয়ার আছে। সকল ভাগ কিন্তু সমান না, সকল এমপি কিন্তু এক না, সকল মন্ত্রী কিন্তু এক না। অনেক মন্ত্রী আছে দাঁড়ালো এখন কথা শুনলেন, আমরা টেলিফোন শুনলে আইডি সহ তার বাবারা কথা শুনল। অতি যেটা হয়েছে হয়েছে। আপনারা যদি মনে করেন 30শে ডিসেম্বরের নির্বাচনে আমরা যারা প্রার্থী হয়েছি, যে 4 জন না 5 জন, তাদের মধ্যে যাকে আপনারা যুদ্ধ মনে করবেন তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদেরকে বলবো, আমার ভাই সকু বলেছে টাকার খেলা শুরু হয়েছে। শাড়ি দিয়ে, লঙ্গি দিয়ে, গেঞ্জি দিয়ে, কালো টাকা দিয়ে অনেকে আপনার বিয়ে কিনতে চাইবে। সেদিকে সজাগ থাকবে। আমরা কিন্তু কোনদিন এই যে আমি এমপি 5 বছর ছিলাম, এমন একজন লোক কি এখানে বলতে পারবে যে আমার কাছে দিয়েছেন আর আমি 1 টাকা আপনাদের কাছ থেকে নিয়েছি? তাহলে আমি যদি এমপি কি ওইভাবে করতে পারি, তাহলে আমার পরবর্তী এমপি সাহেবরা যারা ছিলেন তারা কেন করতে পারেন না? তারা কি করেছেন না করেছেন পানি সাক্ষী আপনারা। আগেই 30শে আগস্টের নির্বাচন, 30শে ডিসেম্বরের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি বেগম খালেদা মুক্তি চান, তাহলে 30শে ডিসেম্বরের নির্বাচনে আপনারা সবাইকে ধানের কর্মকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেটাই আমি আশা করি। এই ভোটেরা সকল গ্রামের সকল মানুষের কাছে ঘরে ঘরে যাওয়া সম্ভব না। এমনকি এই বাজারের আমার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এই বাজারের সকল দোকান ভাই বন্ধুদের ব্যবসায়ীরা আছেন, তাদের সাথেও হাত মেলানো অতীতের মতো এখন সময় নাই, কারণ সময়ের স্বল্পতার জন্য সেটা সম্ভব করবো না। এই জন্য আমি দুঃখিত। তাই আপনাদেরকে এক একজন প্রার্থী মনে করে, এক একজন সুলতান মনসুর মনে করে, ধানের চড়ার প্রার্থী মনে করে, যারা বেগম জিয়ার মুক্তি চান, যারা দেশের মালিককে জনগণ এটা প্রমাণ করতে চান, যারা এই দেশের মালিক আপনারা এটা প্রমাণ করতে চান, তাহলে নিজের খেলা ধানের চড়া এই স্লোগান দিয়া, কারণ আমরা অর্থবিত্তের মালিক হয়ে রাজনীতি আর আসি নাই, আমরা কর্মী থেকে ঘরে ঘরে রাজনীতি এগিয়ে যাচ্ছি। তাই আমি আপনাদের আহ্বান জানাবো, ছাত্র যুবক বন্ধুগণ যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, 5 বছর তো আমাকে দেখেছেন, আরো অনেককে পরবর্তী
করেছেন। কাজে আমার মনে হয় সবাইকে বুঝার একটা সময় আপনাদের হয়েছে বা সুযোগ হয়েছে। কাজে আগামী নির্বাচনে আমি আহ্বান জানাবো যে কোনো অপপ্রচারে আপনারা কোনো টান না দিয়ে আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। কোনো কাউকে আপনারা হুমকি দিবেন না, আর অন্য কারো হুমকিতে আপনারা মাথা নত করবেন না, যেভাবে আমরা মাথা নত কারো কাছে করি না। আমাদেরকে টাকা দিয়ে কিনান কোন ব্যক্তি এই দেশে জন্ম নেয় নাই। আমাকে হুমকি দিয়ে আমার রাজনৈতিক লক্ষ্য থেকে সরাসরি কোন ব্যক্তি এদেরকে জন্ম নেয় নাই। তাই আমরা ওই রাজনীতি করি। যারা টাকা দিয়ে মার্কা কিনে, যারা টাকা দিয়ে বিলেট কিনে আপনার মালিকানাকে ধ্বংস করতে চায়, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আমার মামুন সবাইকে নিয়ে আগামী 30 ডিসেম্বরের নির্বাচনে একটা ভোটও নষ্ট না করে। কারণ অনেকে মনে করতে পারে ধানের খারাপ করবে, জোয়ার উঠছে, খালি আমার ভোট না দিয়েও চলবই, খালি আমিও একজন না দুজনের ভোট নাই হোক। আমি আপনাদের অনুরোধ করবো সবই নয় যে 30 তারিখে সকলের কাজ আগামী 8 থেকে একটু কমিয়ে ওই দিন সবাই সজাগ থাকবেন এবং ফজরের আযান করে পর নামাজ পড়ে যে ভোট কেন্দ্রে যে আপনারা প্রতিটি ভোট যাকে ইচ্ছা মনে করবেন, যাকে যুদ্ধ প্রার্থী মনে করবেন। আমরা যে কয়জন প্রার্থী এই 2 আসনে প্রার্থী হয়েছি, এদের মধ্যে থেকে আপনি যাকে ভালো বলেন, যাকে দিয়ে আপনি আপনার নিজেকে মনে করেন কষ্ট করবেন যে কে আমার ভাগার উন্নয়ন করতে পারবে, কে আমাকে এই খারাপ দালালি থেকে মুক্ত করতে পারবে, কে আমাকে দেশে শান্তি এনে দিতে পারবে, কে আমার উন্নয়ন করতে পারবে, কে সাহসিকতার সাথে প্রণয়নকে মোকাবেলা করতে পারবে, কে আমার মানুষের পক্ষে দাঁড়িয়ে প্রণয়নকে ব্যবহার করতে পারবে। এই বিবেচনার ভার আমি আপনাদের উপর দিয়ে এলাম এবং সেই বিবেচনার ভার আপনাদের উপর দিয়ে শুধু সবিনয় বলবো, যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল করেন, বিএনপি মহাবন্ধু দল, আপনাদের অনেক উচ্চাস আছে আমি জানি। আপনাদের এই সবিনয় অনুরোধ করবো, শুধু পাকা রাস্তার মধ্যে মোটরসাইকেল চালিয়ে স্লোগান দিলেই হবে না, আপনাদেরকে গ্রামে গ্রামে হাঁটতে হবে এবং যারা মুরব্বীরা আছেন তাদের দোয়া নিয়ে, তাদের পরামর্শ নিয়ে, কারণ তাদের পক্ষে গ্রামে গ্রামে হাঁটা সম্ভব না, ঘরে ঘরে যাওয়া সম্ভব না। কাজেই জাতীয় ঐক্যফ্রন্টের 20 দলের অনেক বন্ধুরা এখানে আছেন, সেই সকল দলের দল মত পথের সকলকে অন্তরঙ্গ হয়ে যদি আপনারা দেশের মালিক জনগণ এই জিনিসটাকে কিছু বাস্তবায়ন করতে চান, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই পরিস্থিতি যদি আবার এদিকে ফিরিয়ে আনতে চান, তাহলে সবাইকে ঘরে ঘরে যেতে হবে, মামুনের কাছে যে মামুনকে সালাম করে সম্মান দিয়ে বন্ধুগণ, আমি তো ওনাদের নাম বলেছি, কাজেই সেই সমস্ত লোক এখন নাই। ওদের কর্মজীবন 10 বছর আগে আমি এসে অনেককেই পেয়েছিলাম, এখন পাই নাই, তারা হারিয়ে গেছেন। আমরাও চলে যাবো একদিন। অনেকেই আছে আজকেও যারা যা পড়লো একজনের এভাবে স্বাভাবিক বাস্তবতা, সবারই বয়স বাড়ছে, রাজনীতিতে এটা গুণগত পরিবর্তন আসুক আমরা চাই। আর এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগান উঠেছে, অবশ্যই সেই আমাদের যে স্বার্থপর এবং মেধাবী লক্ষ্য জাতীয় ঐক্যফ্রন্টের, সেখানে প্রথম দাবি আছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি। তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের খেলা পাস করবে, ধানের খেলা পাস করলে বেগম খালেদা জিয়াকে ফিরে পাবেন। আর যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন না হয় বা ভোট না হয় বা ধানের খেলা পাস না করে মনে রাখবেন বেগম খালেদা জিয়ার কপালে কি আছে বা আপনাদের কপালে কি আছে, আমি কিন্তু সব কথা এই মুহূর্তে বলতে পারবো না। ভালো যে না, এটা আমি কিন্তু বলতে পারবো। তাই ভালো যদি চান, নিরাপদে যদি আগামীতে চলতে চান, মুরব্বীরা যারা আছে তাদের ছেলে মেয়েকে যদি স্কুলে পাঠিয়ে নিরাপদে ঘরে বসে দুশ্চিন্তার মধ্যে না থেকে আপনারা বাঁচতে চান, যদি সমাজ জীবনকে
শহীদ করতে চান, সামাজিক মূল্যবোধকে এগিয়ে দিতে চান, সাংস্কৃতিক লোকাচ্ছেন তারা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে সমাজকে উজ্জীবিত করতে চান, আর ইমান আকিদার সাথে যদি বাংলাদেশকে এগিয়ে দিতে চান, তাহলে সবার জাতীয় কর্তব্য আজকে থেকে এই মুহূর্ত থেকে গড়ে দিয়ে নিজের ঘরকে ঠিক করা, পাশের ঘরকে ঠিক করা, গ্রামকে ঠিক করা, ইউনিয়নকে ঠিক করা, এক কথায় বাটে না প্রতিটি ভোটারের কাছে যে আপনাদের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, দেশকে সঠিকভাবে প্রভাবিত করার জন্য, দেশের মুক্তি সংগ্রামের জন্য, যে সংগ্রামের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য অনেকে মার্কা দিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন যে আগে ছিল এই মার্কা, এখন কিভাবে দেয় এই মার্কা, এই কথা চিন্তা লাগলে মার্কা কিন্তু কাজ করে না, মার্কাকে যে বহন করে সে কাজ করে। যে সমস্ত ভাই বন্ধুরা ভাবেন আগে ব্যক্তি দেখে মার্কা দেখেন না, আমাদের চিনেন, আমাদের কেউ চিনেন, এই মার্কা এক সময় মৌলানা আব্দুল আহমেদ খান ভাসানীর মার্কা ছিল, এখন বিএনপির মার্কা ছিল, এই মার্কা এখন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা। তাহলে গ্রামে গঞ্জের অনেক জায়গায় অপপ্রচার হচ্ছে যে এতদিন দিচ্ছে ওই মার্কায় ভোট, এখন দিলেন কি হবে এই মার্কায় ভোট, মার্কা দিয়ে কি হবে, ব্যক্তি যদি ঠিক না হয় আর মাটি যদি ঠিক না হয় সেই মাটিবিহীন নৌকা কিন্তু গন্তব্যে চলছে। আমি হলে বুঝে দিয়ে হলে হইতাম দেশ কিন্তু উত্তপ্ত অবস্থা বিরাজ করে। এই দেশের শান্তি শৃঙ্খলা যদি চান, দেশের মানুষের অনুভূতির সাথে আমরা যদি একাত্ম না হই এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চায়, দেশের প্রেসিডেন্ট মানুষ যা মনে করে যা ভাবে যা চায়, তার সাথে যদি আমরা আমাদেরকে মিলাতে না পারি তাহলে আগামীতে অনেকেই ধাক্কা খেতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো, আর যদি আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করেন তাহলে আমি কথা দিচ্ছি বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে গড়ে ফিরব না। নির্বাচিত হলে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যেমনি ভাবে দলমত কাজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আগামীতে আমারও একটু অভিজ্ঞতা হয়েছে, দেখার সুযোগ হয়েছে এই ধর্মস্থলে। আমিও অনেক কিছু দেখেছি, শিক্ষাও আমার হয়েছে, শিক্ষার সুযোগ আমার হয়েছে। কে কখন কি করে না করে সেটাও আমি বুঝতে পেরেছি। আমার কিন্তু ক্ষতি হবে না। ধর্মস্থলে যাদের যা হওয়ার কথা ছিল আমি থাকলে হয়তো অনেকের লাভ হতো, এলাকারও লাভ হতো, দেশেরও লাভ হতো। যাই হোক, অতীত থাকুক, আগামী দিনে আমরা যাতে এগিয়ে দিতে পারি সবাই সম্মিলিত হবে। এবং আমি কথা দিচ্ছি যে আপনাদের মহামূল্যবান ভোটের মধ্য দিয়ে সার্বজনীন হবে। আমি কোন দলকে আঘাত করতে চাই না, সবাইকে বলবো এলাকার উন্নয়নের স্বার্থে। আর জাতীয়ভাবে যদি পুরোটাকে গড়ে তুলতে চান, জাতীয় পর্যায়ে যদি মনে করেন পুরোটার সন্তান হিসেবে আমি এগিয়ে নিতে চাই, আপনাদের সহযোগিতা হবে, আপনাদের ভালো হবে, তাহলে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যদি আপনারা ভোটের কথা দিচ্ছি, এই পুরোটাকে কোনো দাঁড়িয়ে করবে না, আর থানায় দিয়ে টাকা দিয়ে কোনো কাজ করাতে হবে না। আর ভোট দিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
সকলের কাছে আমার আবেদন থাকবে, আমি যদি নির্বাচিত হতে পারি এখানে শুধু মাস্তানিও চলবে না, বাংলাদেশে অনেক জায়গায় আমি মাস্তানকে ঠিক করেছি, আমার ভাই কাকু জানে, সকু জানে, যে দল আছে তারা জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মাস্টারকে আমি আলিফের মতো সোজা করে দিয়েছি, আমার জানা আছে কাকে কিভাবে কি করতে হবে। সুযোগ দেন, এলাকা যাতে শান্তিপূর্ণভাবে চলে, সকল যাতে দাদা সম্মান নিয়ে চলতে পারেন, মান মর্যাদা নিয়ে চলতে পারেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোন ইত্যাদি চলবে না। 96 সাল থেকে 2001 সালে যেমন এক সেকেন্ডের জন্য কোন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, যার যা ধর্মকর্ম করেছেন পালন করেছেন এবং আমার কাছ থেকে ন্যায় বিচার পেয়েছেন। ইনশাল্লাহ আগামীতে যদি আমি নির্বাচিত হই সেরকম আমি আপনাদের পরামর্শ নিয়ে চলব এবং এই ইউনিয়ন সহ এই কুলার সহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আপনাদের দোয়া দিয়ে সহযোগিতার মধ্য দিয়ে, তাহলে বাংলাদেশের সুলতান মোহাম্মদ মুর্শিদ আহমদ অবশ্যই এই দেশকে মুক্তি সংগ্রামের ধারায় নিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সকলেরই আত্মীয় শুধু যে বাংলা তা না, বাংলার বাইরেও অর্থাৎ 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে 9,002 আসন আমি আপনাদেরকে আহ্বান জানাবো। আপনাদের সকল আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে শরীরপুর থেকে শুরু করে জয়চন্ডী, আলিপুর থেকে শুরু করে ব্রাহ্মণ বাজার, তারা বরঞ্চাল পর্যন্ত মুর্শিদাবাদ পর্যন্ত সবার সাথে যোগাযোগ করে একটি বিশাল বিনিময়ে আপনারা ধানের চড়া মার্কাকে জয়যুক্ত করাবেন। লুম লালসা রুটে রুটে সব বিনিময়ে সেটা আহ্বান জানিয়ে এবং আমার রাজনৈতিক জীবনকে আপনারা এগিয়ে নিতে সাহায্য করবেন, উৎসাহ দেবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন সেই বিশ্বাস থেকে এবং আগামী 30 ডিসেম্বর নির্বাচনে ইনশাআল্লাহ ধানের চড়া মার্কা বিপুল ভোটে সেই আশা ভরসা বিশ্বাস আপনাদের রেখে এবং আপনাদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, যেহেতু আমি যেতে পারি নাই এবং সবাইকে নিয়ে সকলের আত্মীয়কে নিয়ে আপনারা ভোট সেখানে উপস্থিত হয়ে ধানের চড়াকে জয়যুক্ত করবেন সেই আশা ভরসা বিশ্বাস থেকে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শান্তিপূর্ণভাবে নির্বাচন করুন। কারো প্রতি কোনো নির্দেশ সৃষ্টি না করে যার যার ইচ্ছা যে যার ভোট দিন, কারো প্রতি কোনো বিরোধ মনোভাব না করে আমি চাইব এবং অনুরোধ করব সকল ছাত্র যুবক সহ সকল ভাই বন্ধুদেরকে রাজনীতি যার যার, বিশ্বাস যার যার, ভোট হচ্ছে সবার। বিশ্বাসটি হবে যার যার, ভোটটি হবে সবার। তাদের ভোট কেন্দ্রে যে মানুষ যাকে ইচ্ছা ভোট দিবে সেই ক্ষেত্রে কোন রকম মাস্তানি রাহাজানি যেমন আপনারা করবেন না, অন্য কাউকে করতে অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সেই প্রস্তুতি আপনাদের রাখতে হবে। এই ভাটারায় খুব সম্ভবত 4টি সেন্টার আছে, সেই সেন্টারে পরিবেশ সুন্দর রাখবেন, শান্তিপূর্ণ রাখবেন এবং সকাল থেকে ভোট দিয়ে বাবুকে বাড়িতে দিয়ে এসে সবাই ভোট কেন্দ্রে অনেকটা আপনার বুঝে রায় আপনি বুঝে নেবেন, সেগুলো যা যা করা দরকার তাই আপনারা করবেন, সেইভাবে প্রস্তুত থাকবেন। সেই আশা, সেই ভরসা, সেই বিশ্বাস রেখে আপনাদের সকলে দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মা বলছে আমার সালাম পৌঁছে দিবেন, ধানের সালাম পৌঁছে দিবেন, জাতীয় ঐক্যফ্রন্টে সালাম পৌঁছে দিবেন। জয় হোক আপনাদের সকলের, জয় হোক বাংলার মানুষের। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ, ধানের চড়া জিন্দাবাদ, ধানের চড়া Alex!
আসসালামু আলাইকুম।